নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে যুক্ত আছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা আসাদুজ্জামান খান কামাল। আমরা তার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। আপনারা মুক্তিযুদ্ধ করে একটা দেশ তৈরি করেছিলেন, মানে যেটা বিরল একটি ঘটনা পৃথিবীতে, যে একটা জাতি রাষ্ট্র গঠন ভাষার ভিত্তিতে। তো আমার বক্তব্য হচ্ছে যে আজকে যখন আপনারা বলছেন যে যুদ্ধবিরোধীদের হাতে দেশ চলে গিয়েছে, তো এবং সম্প্রতি আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এবং আজকে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর তিনি যে রিপোর্ট পেশ করেছেন সেখানে তিনি ট্রাইব্যুনালের কাছে আর্জি করেছেন যে আওয়ামী লীগের এই কার্যকলাপটাকে নিষিদ্ধ ঘোষণা করা, কারণ এগুলো সবই নাশকতামূলক কাজ। তো স্বভাবতই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও হয়তো আগামী দিনে প্রকট হবে। তো আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াবে সেক্ষেত্রে? মানে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের তো কোনো রাস্তা দেখা যাচ্ছে না। এটা দেখুন, মুক্তিযুদ্ধ তো কেউ বলে দিতে হয়নি। ঠিক, বঙ্গবন্ধু ডিফারেন্সটা ধরিয়ে দিয়েছে। তিনি প্রথম 6 দফা ডাক দিয়েছিলেন। 6 দফা ডাক দেওয়ার পরে তিনি স্টেপ বাই স্টেপ তিনি গণতন্ত্রের পথে ধরেই এগিয়েছিলেন। তিনি সংখ্যাগরিষ্ঠ হয়ে তাকে ক্ষমতা দেওয়া হলো না, তারপরে তার বাধ্যতে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আমাদের দেশে যা শুরু হচ্ছে, কাজেই আমাদেরকেও সেই দিকেই ঠেলে নিয়ে যাচ্ছে। আমার কাছে সেটাই মনে হয়। আপনার প্রশ্ন ঠিক সেই রকমই আপনি ইঙ্গিত দিচ্ছেন। আমার প্রশ্ন আমি আর একটু স্পষ্ট করে বলি। বঙ্গবন্ধু বলেছিলেন শেষ ডাক, যার হাতে যা আছে তাই নিয়ে নেমে পড়তে হবে। মানে একজনও পাক সেনা বাংলাদেশের মাটিতে থাকা পর্যন্ত তাদেরকে তাড়াতে হবে। তাহলে তো সেটাই আমি বলছি। সেই সময়টা মানে তারা যদি মনে করে যে আওয়ামী লীগ কিছুই নেই, আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, মানে ভাষার জন্য প্রাণ দিয়েছে, প্রত্যেকটা আন্দোলনের জন্য আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশে অত্যাচারের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, এবং একটা মানে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য নেতৃত্ব দিয়েছে। কাজেই আওয়ামী লীগ বসে থাকবে এই কথা যদি চিন্তা করে কেউ, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করেন। আওয়ামী লীগ অবশ্যই এখন যে ট্রমাটাইজড হয়ে গিয়েছে, আমাদের সিম্পল কর্মী তার বিরুদ্ধে মামলা, আমাদের ক্যাপাসিটি ছিল 80,000 এই যে প্রিজনে বন্দি ধরার, এখন আছে 1,26,000। আমার মধ্যে মনে হয় কিছুদিনের মধ্যে এটা 2 লাখে পরিণত হবে। কাজেই এই যে ধরছে, কোনো জামিন দিচ্ছে না। মানে কোর্টে গেলে আমাদের উকিল সাহেবদেরকে বেজ্জতি করে কোর্টের থেকে পাঠিয়ে দিচ্ছে। যারা মুক্তি পাচ্ছে জেলখানার গেইটে তাদের ধরে পিটানো হচ্ছে। এইটা তো আর বেশি দিন চলতে পারে না। ধৈর্যের একটা সীমা আছে, সেই সীমা রেখাটা মনে হয় এরা অতিক্রম করছে। কাজেই আপনি যেগুলি বলছেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করে গেছে, এ দেশের মানুষ এখনো ভুলে নাই। কাজেই আমি মনে করি এ দেশের মানুষ ঘুরে দাঁড়াবে। আর মানে আপনি যা বলছেন, পরিস্থিতি যে জায়গায় গেছে এবং আপনি যা কমিটমেন্টের কথা বলছেন, তাতে তো আরেকটা মানে অস্ত্র হাতে গেরিলা যুদ্ধের দিকে এগোচ্ছে। এখন তাদের হাতে যে সমস্ত অস্ত্র রয়েছে, এগুলি যদি আমাদের এই নিরাপত্তা বাহিনী বলুন, আমাদের সামরিক বাহিনী বলুন, এরা যদি কালেকশন না করে, তাহলে তো আমরা যখনই আমরা ঘরের থেকে বের হবো তারা গুলি করবে। কাজেই এখন প্রশ্নই আসে, তাহলে আমরা বসে থাকবো? আমাদের হাতে ওই যে বঙ্গবন্ধু বলছিলেন, যাতে যা কিছু দা বঠি যা আছে তাই নিয়ে বের হয়ে যাবে আমাদের মানুষ। তার মানে আপনি বলছেন যে দেশকে মুক্ত করার জন্য আওয়ামী লীগ আরেকটা মুক্তি সংগ্রাম করতে? আমি এটা এখনো বলি নাই, আমরা এখনো ধৈর্য ধরে আছি। আমরা শেষ মুহূর্তে বঙ্গবন্ধু যেমন ধাপের পর ধাপ আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, আমরাও ঠিক সেই রকম ভাবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আমরা তারপরে আমরা বসে থাকবো না। ওই বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছে, রক্ত যখন দিয়েছি আরো দিব, এই দেশকে মুক্ত করে সারবো ইনশাআল্লাহ। 7ই মার্চের ভাষণ, জি, আপনাদের সেটাই এখন পাথেয় আপনি বলছেন। আপনি একটা কথা বলছিলেন যে আপনাদের আইনজীবীদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না। আপনারা কি এই বিচার ব্যবস্থাকে গ্রহণ করছেন না বর্জন করছেন? আমি যেখানেই যাচ্ছি সেখানেই
আপনাদের মতন সাংবাদিকদের অন্য কোনো বিদেশি নাগরিকদের দেখা হলে আমি এইটাই রিকোয়েস্ট করি, আমাদের আমাদের জন্য যদি কিছু আপনাদের করণীয় থাকে, আমাদের জুডিশিয়ারি সিস্টেমটাকে নিউট্রালাইজ করে দিন। জুডিশিয়ারি সিস্টেমে যে আমাদের মানুষগুলো বিচার পায়, সেই ব্যবস্থাটা করুন। এই ট্রাইব্যুনালকে কি আপনারা গ্রহণ করছেন না বর্জন করছেন? এই যে ট্রাইব্যুনালের আমরা বিচার, অবশ্যই বর্জন করছি। আমরা সেই জন্যই তো বলছি জুডিশিয়ারি সিস্টেমটা করাপ্ট হয়ে গিয়েছে, একপেশে হয়ে গেছে, দুর্নীতিবাজ হয়ে গিয়েছে। মানে জজ সাহেবরা মানে ওই ইঙ্গিত না পেলে কলম ধরেন না, ইঙ্গিত পেলেই কলম ধরেন, আর না হলে বসেই থাকেন। আপনারা নিজেরও যে লক্ষ্য করেছেন নিশ্চয়ই, কোন সাংবাদিক কোনো কথা বলতে পারে? কোন সাংবাদিক এখন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেছে? কাজেই এগুলো সবই আপনারা দেখেছেন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকুন। আমি আচ্ছা, আপনিও ভালো থাকুন। ঠিক আমাদের সবারই হয়েছে মুশকিল। এরা এরা এতই ভয়ানক, এরা এতই নৃশংস। এই ধরেন আমাদের এই যে আমি ইন্টারভিউ দিলাম, দেখেন না আমার বন্ধু বান্ধব পরিচিত আত্মীয় স্বজনের বিরুদ্ধে এইটার জন্য তারা আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করবে। যাই হোক, হ্যাঁ সেটা নিশ্চয় হয়তো হবে, কারণ বেশ কিছু ঘটনায় সেটা দেখাও গেছে। তো দেখা যাক, জেলখানা উপচে পড়লে হয়তো জেলের প্রাচীর ভেঙে গিয়ে আবার বন্দীরা মুক্ত হয়ে যেতে পারেন, সেটাও হতে পারে। হ্যাঁ, আরেকটা মজার খবর আমি আপনাকে বলি। আমি শুনতেছি সুব্রত বাইন একটা নাম করা টেরোরিস্ট ছিল। মোল্লা মাসুদ একটা নাম করা টেরোরিস্ট ছিল। আমরা তাদেরকে ধরেছি এবং ভারত সরকার সুব্রত বাইনকে ধরেছিল। এই সুব্রত বাইন কে ওই যে আমাদের সঙ্গে বন্দি বিনিময়ের চুক্তি ছিল ভারতের, তারা আমাদেরকে দিয়ে দিয়েছিল। সুব্রত বাইন জেলখানায় ছিল, মোল্লা মাসুদ জেলখানায় ছিল। এইখানে গিয়াসউদ্দিন আল মামুন, তারেক জিয়ার যিনি বন্ধু, তিনি যখন জেলখানা থেকে বের হয়ে গেলেন, তখন এদেরকে কাজে লাগিয়েছিলেন। এদের জন্য সৈন্য সামন্ত যারা ছিল তাদেরকে কাজে লাগিয়েছিলেন তিনি, এবং ওয়াদা করেছিলেন তিনি বের হওয়ার সময় এদেরকে নিয়ে যাবেন। কোন ক্ষমতা বলে, কোন আইনের বদলতে তিনি এই সবগুলিকে নিয়ে বের হয়ে চলে গিয়েছিলেন, সেটা শুধু এই দুইজনের নাম বললাম, তারপরে আরো অনেকে আছে, আপনারা সবাই জানেন, ঢাকার বড় বড় টেরোরিস্ট, হ্যাঁ, সবগুলো বের হয়েছে, এবং তারা সব বিএনপির মানে দলীয় কার্যক্রমে তারা হচ্ছে। দুজনকে অ্যারেস্টও করা হলো রিসেন্টলি, সুব্রত বাইনকে অ্যারেস্টও করা হলো। সুব্রত বাইন নাকি আমাদের বিরুদ্ধে কথা বলছে, অথচ আমাদের সঙ্গে তার কোনো, আমরাই তাকে অ্যারেস্ট করে ভরে রেখেছিলাম। মূল্য তাকে ছুটিয়ে নিয়ে আসছে তাদের কাজ করানোর জন্য। তাদেরই কাজ করতো, এখন নাকি বলছে আমরা নাকি তাদেরকে ব্যয় করেছি। কত ধরনের আজগবি কথা, কত ধরনের মানে অবাস্তব কথা শুনবেন। মানে আমি একটা জিনিস বলি, তারেক জিয়ার নাম যেহেতু এলো, আপনি দীর্ঘদিন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তারেক জিয়া কেন দেশে ফেরেন না? আপনার কাছে কি খবর, মানে কি কারণে ওনার ভয়ে বা ওনার কারণটা কি? আমি এ সমস্ত কারণ জানি না। আমার সঙ্গে বিরোধী দলের সবারই আমার একটা সুসম্পর্ক ছিল। আমি সবার সঙ্গে কথা বলতাম, সবাই মানে যাতে ভালোভাবে থাকে তার ব্যবস্থা করতাম। কাজেই তার মানে তারেক জিয়া কেন আসছে না সেই বিষয়টা আমার জানা নেই। আর আমি সব বিরোধী দলের নেতাদের সঙ্গে আমার রিলেশন ভালোই ছিল। আমি কোনোদিন কারো মানে ন্যায্য কথা আমি অগ্রাহ্য করি নাই। আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে একটু রাজনীতিতে সম্ভবত আপনাদের বিলম্ব হয়েছিল, মানে আপনি কি এটাই বলতে চাইছিলেন যে তখন একটু পলিটিক্যাল প্রসেস, ডিসিশন নিতে বিলম্ব হয়েছিল, সেটাই আমি বলতে চাচ্ছি। আচ্ছা, তো সেই প্রক্রিয়ার মধ্যে কি আপনি ছিলেন না অন্য কারো দায়িত্ব ছিল এই ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে? এগুলি তো, আমি তো সেন্ট্রাল কমিটির নেতা নই। এরা সেন্ট্রাল কমিটির নেতা যারা ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, তারা ডিসিশনটা তারা আসতো, ইমপ্লিমেন্ট আমরা করতাম। কি ধরনের সিদ্ধান্ত হলে ভালো হতো আপনার মনে হয় যে তখন? আমাদের এগুলি অনেক লম্বা কথা,
আমার মনে হয় আপনার 2 মিনিটের কথা বলছেন, বন্ধ 15-16 মিনিট হয়ে গেছে। এইটা কি একটা, আমি আর অন্য নেতাদেরও কয়েকজনের বক্তব্য এসছে, তারা বলছিলেন যে ছাত্রদের সঙ্গে বোধহয় একটা ডায়ালগ করলে ভালো হতো মাননীয় প্রধানমন্ত্রীর। ডায়ালগের জন্য চেষ্টা হয়েছিল, ছাত্রলীগের সঙ্গে, ছাত্রদের সঙ্গে ডায়ালগ মাননীয় প্রধানমন্ত্রী 3 মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন। ওই যে নফেল শিক্ষামন্ত্রী, তথ্যমন্ত্রী আরাফাত এবং আইনমন্ত্রী আনিসুল হক, তারা তাদেরকে কনভিন্স করতে ফেল করেছেন। আমি কয়েকবারই জিজ্ঞাসা করছি কি হয়েছে, বলছে আমরা তো পারছি না, আমাদের কথা শুনছে না। আমি বললাম যে শুনছে না, দাবি দেওয়া কি সেইগুলি বলে দেন, সব মানবো, তারপরে শুনবে না কেন? বলে শুনছে না, তারা এক দফায় চলে যাচ্ছে। এইটাই আমি যতটুকু জানি। এটা মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছিলেন, তিনিও নিজেও ডাক দিয়েছিলেন, সেই ডাকও আসেনি। এবং এই 3 জন মন্ত্রী তারা 4-5 দিন কথা বলছেন, কিন্তু কাজ হয়নি। এই 3 জনকে দায়িত্ব দেওয়াটার মধ্যে কি কোনো ভুল ছিল মনে হয়, যে আরো কি কম্পিটেন্ট লোক ছিলেন? এটা মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণ একজন নেত্রী, তিনি ভালো বুঝেন, সেই জন্যই তিনি কাকে দিয়ে কি হবে সেইটুকু উনি জানতেন, সেই জন্যই উনি দিয়েছিলেন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকবেন। নমস্কার।